এক রহস্যময় গুপ্তধন, আর যার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ভূত। আর এই ভূতের হাত থেকে গুপ্তধন নেওয়ার পদ্ধতি কি জানেন? জানতে হলে দেখতে হবে এই পুরো ভিডিওটি। তো চলুন আর দেরি না করে এক ভয়ঙ্কর গ্রামে এক ভয়ঙ্কর ভূতের কাহিনী শোনা যাক। আমার নাম হলো কাটেরি, যেটা 2022 সালে রিলিজ পায়। গল্প শুরু হয় 1960 সাল দিয়ে, যেখানে একটি গ্রামের মধ্যে মেলা উদযাপন হচ্ছে। আর মেলাটি খুব জমজমাট ছিল, আর যেখানে কিনা গ্রামের পুরো মানুষ সেই মেলাতে আসছিল। এখানে একটি মানুষকে দেখানো হয় যে কিনা একটি বৈদ্যুতিক পোলকে কাটানোর চেষ্টা করছে। সেখানে আরেকটি লোক আসে আর তাকে ডাক দিয়ে তার পেটের মধ্যে ছুরি মেরে তাকে মেরে ফেলে। তারপর ওই লোকটি ওই খাম্বাটি ফেলে দেয়, আর ওই বৈদ্যুতিক পোলটিতে যে তার লাগানো ছিল তার সঙ্গে বিদ্যুৎ বয়ে যাওয়া সমস্ত গ্রামের মানুষকে কেটে ফেলে। পুরো গ্রামের মানুষেরা সেখানে এক ঝটকায় মারা যায়। আর এই কাজটি যে লোকটি করেছিল তার চেহারা আপাতত আমাদের দেখানো হয়নি। দৃশ্য চলে আসে 2019 সালে। আর এই ঘটনার ঠিক 60 বছর পরে, যেখানে আমরা একটি মানসিক রোগের ডাক্তারের চেম্বার দেখতে পাই। আর সেই ডক্টরের নাম ছিল কামিনী। 3 জন লোক এই ডাক্তার কামিনীর কাছে এসেছিল। কামিনী তাদের একজন একজন করে আসতে বলে, তাহলে সে তাদের ভালো চিকিৎসা করতে পারবে জানায় সে। তবে তারা 3 জন বলে তারা একসঙ্গে আসলে তাদের সুবিধা হয়। সেই ডক্টর তাদেরকে তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করে, কিন্তু তারা কিছুই বলতে পারে না। কামিনী বলে, তোমরা তাহলে এখানে কি করতে এসেছো? তারা বলে, আমরা এখানে ডক্টর দেখাতে আসিনি, বরং তারা তো এসেছে ডাক্তারকেই অর্থাৎ কামিনীকেই কিডন্যাপ করতে। নাইনা নামে একজন তাদেরকে পাঠিয়েছে কামিনীকে জিজ্ঞেস করার জন্য যে মাঙ্গামানি কোথায়, আর যদি সে তা বলতে না পারে তাহলে তারা কামিনীকে কিডন্যাপ করে নিয়ে যাবে। একথা শুনে কামিনী চমকে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর ওই 3 গুন্ডা কামিনীর পিছু করতে থাকে। কামিনী প্রায় পালিয়ে যাচ্ছিল, তখনই তার সামনে একজন কালো পোশাক পরা লোক আসে এবং তাকে তুলে নেয়। আর সবাই মিলে কামিনীকে ধরে নাইনার কাছে নিয়ে যায়। আর নাইনা নামে এই বৃদ্ধ লোকটি কামিনীকে দেখে একদম অবাক হয়ে যায়। সে তাদেরকে জিজ্ঞেস করে তারা কেন কামিনীকে এখানে ধরে নিয়ে এসেছে। এখানে থাকাটা কামিনীর জন্য নিরাপদ নয়। কালী নামে গুন্ডাটি বলে, আজ রাত কামিনী এখানেই থাকুক, পরের দিন তারা তাকে গোডাউনে নিয়ে যাবে। আর তখন নাইনা বলে, কামিনীকে কিডন্যাপ করার ব্যাপারে যারা জানে তাদেরকে জীবিত রাখা উচিত না। আর এই বলে তার চেলাকে ইশারা করে ওই 3 গুন্ডাকে মেরে ফেলার জন্য, আর যারা কিনা কামিনীকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তবে তারা ওই 3 জন নায়নার হাত পা ধরে বলে তারা অনেক বছর ধরে তার হয়ে কাজ করেছে, সে যেন তাদেরকে দয়া দেখিয়ে ছেড়ে দেয়। তখন নায়না বলে তার সঙ্গে তারা ধোঁকাবাজি করেছে, কারণ তারই জিনিস নিয়ে তার কাছে বিক্রি করেছে। আর জাত উত্তরে ওই 3 জন গুন্ডা বলে এই সব কিছুর জন্য তারা দায়ী নয়, বরং কিরণ এবং মাঙ্গামণি দায়ী। আর নায়না বলে, কিরণকে জানিয়ে দিও আমাকে যেন 24 ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত দেয়, আর সেটা যদি সে না করে তাহলে কিরণকে সে বাঁচতে দেবে না। আর যা শুনে ওই 3 জন সেখান থেকে পালিয়ে যায় কিরণের কাছে। আর এর পরবর্তী দৃশ্যে আমরা কিরণকে দেখতে পাই, আর সে শ্বশুর বাড়িতে এসেছিল, আর তার বউকে নিয়ে সে প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে এসেছিল। আর গতকালই তাদের নতুন নতুন বিয়ে হয়েছে। আর এখানে কিরণকে বাচ্চা বুড়ো সবাই নানা রকমের অদ্ভুত ধরনের প্রশ্ন করতে থাকে। আর যা শুনে সে খুব বিরক্ত হয়ে যায়, আর সে দ্রুত তার স্ত্রীর কাছে যেতে চাইছিল। শেষ পর্যন্ত সে দরজা লাগিয়ে তার বউ সৈতার কাছে সে যায়। আর তখনই দেখা যায় তার ঘরে কালী, গজা এবং শঙ্কর অর্থাৎ ওই 3 গুন্ডা তার ঘরে বসে আছে, যাদেরকে দেখে কিরণ অনেকটা অবাক হয়ে যায়। তখন কালী বলে, নায়নার টাকা যদি সে ফেরত না দেয় তাহলে নায়না তাকে মেরে ফেলবে। এর উত্তরে কিরণ বলে তার কাছে কোনো টাকা নেই, মাঙ্গাবানি সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আর কালী বলে তারা টাকা ছাড়া ফিরে যেতে পারবে না, আর না হলে নায়না তাদেরকে মেরে ফেলবে। আর তারা কামিনীকে কিডন্যাপ করার ব্যাপারটাও তাকে খুলে বলে। এই কথা শুনে তার স্ত্রী বলে, নায়নার কাছ থেকে তারা যদি কামিনীকে আবার কিডন্যাপ করে নিয়ে আসে, কামিনীর বদলে কামিনীর বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা আয় করা যাবে, আর তারা নিজেদের টাকা আয় করতে পারবে এবং নায়নার টাকাও ফেরত দিতে পারবে। কালী বলে সে এই কাজ করার সাহস করতে পারবে না। তখন শ্বেতা বলে, নায়না ভালো করে জানে তারা এই কাজ কেউ করতে পারবে না, আর এই কারণেই তাদের উপরে কেউ সন্দেহ করবে না। এখন তাদের সকলের এই বুদ্ধিটা খুব পছন্দ হয়। কিরণ তাদেরকে কামিনীকে কিডন্যাপ করার উপায় বলে। পরের দিন পরিকল্পনা অনুযায়ী কালী, গজা এবং শঙ্কর একটি গাড়ি নিয়ে চলে আসে। কিরণ কালীকে সঙ্গে করে মাস্ক নিয়ে আসতে বলেছিল, যাতে করে তাদেরকে কেউ চিনতে না পারে। তবে কালী মাস্কের পরিবর্তে সে পলিথিন নিয়ে আসছে, তবু আবার নিজের প্যান্টের ভেতরে করে। আর এটা দেখে কিরণ খুব বিরক্ত হয়ে যায়, কিন্তু তাদের কোনো উপায় না পেয়ে সে পলিথিন পরে তাদের নেনার আস্তানায় যেতে হয়। সবথেকে মজার বিষয় হলো নেনার চেলারা কালী এবং শঙ্করকে চিনে ফেলে, তো কিরণকে তারা চিনতে পারে না, আর কিরণকে তারা মাঙ্গামানি মনে করে। কিরণও এই ব্যাপারটা সুযোগ তুলে তাদের দিকে বন্দুক তাক করে
কামিনীকে তাদের হাতে তুলে দিতে বলে। গুন্ডাগুলো উল্টো তাদের দিকে বন্দুক তাক করে তাদেরকে ভয় দেখায়। এমন সময় শ্বেতা সেখানে চলে আসে এবং তাদের বন্দুক কেড়ে নেয়। কিরণ তার মাস্ক খুলে কামিনীকে তার হাতে তুলে দিতে বলে। এরপরে আমরা দেখতে পাই ওই 4 জন কামিনীকে ধরে তাদের গাড়িতে তুলছে। আর অন্যদিকে গাড়িতে আগে থেকে শঙ্কর বসেছিল। আর ঠিক তখনই সেখানে একজন পুলিশ আসে এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করে। ভয় পেয়ে শঙ্কর সে পুলিশকে মেরে তার গাড়িতে তুলে নেয়। এরপর তারা সবাই গাড়িতে উঠলে শঙ্কর সেই গাড়িটি চালাতে শুরু করে। আর তখনই পুলিশের জ্ঞান ফিরে আসে। তারা বুঝতে পারছিল না তারা পুলিশের সঙ্গে এখন কি করবে। আর তাকেও ছেড়ে দেওয়াটা বিপজ্জনক, কেননা সেই পুলিশটি তাদের চেহারা দেখে নিয়েছে। আর তাই তারা আপাতত পুলিশকে মেরে আবার অজ্ঞান করে দেয়। এমন সময় কামিনীর জ্ঞান ফিরে আসে। কিরণ তাকে জিজ্ঞেস করে তাদের বস নেনা তার বাবার কাছ থেকে কত টাকা চেয়েছে তাকে ফেরত দেওয়ার পরিবর্তে। উত্তরে কামিনী বলে টাকা চাওয়ার আগেই তারা তাদেরকে এখানে তুলে নিয়ে এসেছে। যা তখন কিরণকে বলে এই মেয়ের কাছে মাঙ্গামণির তথ্য রয়েছে, কারণ তাদের আগে মাঙ্গামণি এসেছিল এই মেয়েটিকে কিডন্যাপ করার জন্য। তবে মেয়েটি মাঙ্গামণিকে এসে চিনতেই পারছে না। তখন কিরণ তাকে মাঙ্গামণির ছবি দেখায় এবং তাকে জিজ্ঞাসা করে সে তাকে চেনে কিনা। তখন কামিনী বলে এই লোকটি তার রোগী। এই কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়, কেননা মাঙ্গামণি কিসের রোগী তারা কিছুই বুঝতে পারছিল না। সে তো মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিল, তাহলে সে কামিনীর কাছে রোগ দেখাতে কেন যাবে? তার কথা শুনে তারা কামিনীকে সবাই মিলে মারতে শুরু করে। আর ঠিক তখনই কামিনী সব সত্যি কথা বলে দেয়। সে বলে ম্যাঙ্গামণি কলাটিপুরাম গ্রামে গিয়েছে গুপ্তধনের খোঁজে। আর সে তাকে বলেছিল গুপ্তধন খুঁজে পেলে সে সবকিছু ছেড়ে বিদেশে চলে যাবে। কালী বলে যেহেতু সে বিদেশে যাওয়ার কথা বলেছিল, নিশ্চয়ই সে অনেক বড় পরিমাণের সম্পদ হাতিয়ে নিতে চায়, আর তাই তাকে একা ছাড়া যাবে না। এরপরে তারা কামিনীর কাছ থেকে ম্যাঙ্গামণির ফোন নাম্বার নিয়ে নেয়। এরপরে দেখা যায় সবাই মিলে রওনা দেয় চেন্নাই থেকে অনেক দূরে কলাটিপুরাম গ্রামে, কেননা তারাও এখন ম্যাঙ্গামণির কাছ থেকে গুপ্তধনের ভাগ নিতে চাইছে। আর গ্রামেই পৌঁছে কিরণ তাদের 3 জনকে পাঠায় ঠিকানা খুঁজে বের করতে। আর সেই ঠিকানা যেখানে ম্যাঙ্গামণি গিয়েছিল। আর তারা গ্রামের মধ্যে ঢুকে প্রথমে দেখতে পায় কেউ একজন মারা গিয়েছে। আর তারা সবাই মিলে তার জন্য কান্না করছে। আবার কিছু দূর গিয়ে তারা দেখতে পায় সেখানে বিয়ে হচ্ছে। আর এখানকার গ্রামের সবাই অনেকটা সাদামাটা ছিল। আর যা দেখে কালী বলে মনে হয় না এই গ্রামে কোনো গুপ্তধন রয়েছে, কেননা ধন রত্ন থাকলে তাদের পোশাক আশাক এরকম কখনোই হতো না। আর তারা কয়েকজন লোককে বসে কিছু একটা খেতে দেখে। আর তাদেরকে ঠিকানা জিজ্ঞেস করতে গেলে লোকগুলো তাদের কথা শুনে ঠাট্টা করতে থাকে। আর কালী তাদের ঠাট্টা করার কথা জিজ্ঞেস করলে লোকগুলো বলে তারা তো পড়তেই জানে না, তাদের এই ঠিকানা দেখিয়ে কোনো লাভ নেই। এরপর তারা রাস্তার উপরে একটি মেয়েকে বাচ্চাদের পড়াতে দেখতে পায়। আর তাই তারা তার কাছে গিয়ে ঠিকানা জিজ্ঞেস করে। এখন মেয়েটি তাদেরকে সেই ঠিকানাটি বলে দেয়। ঠিকানা নিয়ে তারা গাড়িতে আবার ঘুরে আসে। আর ঠিক তখনই কিরণ নিচে নামে নিজেকে হালকা করার জন্য। সেখানে এক বৃদ্ধ লোককে দেখানো হয়, সে কিনা কিরণের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। কিরণ হালকা হয়ে ফিরে আসার সময় লোকটি কিরণকে বিরক্ত করতে শুরু করে। সেই বৃদ্ধ লোকটি তাকে জোর করে কিছু একটা দেয়, আর যা সে সেটা ফেলে চলে আসছিল। তো এই বৃদ্ধ লোকটি বলে এই গ্রামে কেউ কিছু দিলে সেটা ফেরত দেওয়া উচিত নয়, কিন্তু কিরণ তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে আসছে। লোকটি তখন রেগে মেগে ফু দিয়ে তীরের মতো কিছু একটা গিয়ে কিরণের গায়ে লাগে। তখন বৃদ্ধ লোকটি চিৎকার করে বলতে থাকে যে তার খাবার হাতছাড়া হয়ে যাচ্ছে। কামিনী তখন ওই তীরের মতো জিনিসটি শুকে বলে এই তীরের মধ্যে সাপের বিষ লাগানো রয়েছে। এতে করে কিরণ বেশ ভয় পেয়ে যায়। সে কামিনীকে বলে কামিনী যেহেতু ডাক্তার তাহলে সে তাকে সাহায্য করতে পারবে কিনা। তো কামিনী বলে কেউ একজন যদি তার বিষ চুষে ফেলে দেয় তাহলে তার কিছুই হবে না। ঠিক তখনই শঙ্করকে এই দায়িত্ব দেওয়া হয়। এরপর তারা গাড়ি নিয়ে আবারও রওনা দেয়। সেখানে গিয়ে সেই বাংলোতে পৌঁছায় যেখানে ম্যাঙ্গামানির থাকার কথা। সবাইকে বলে তারা এখন ম্যাঙ্গামানিকে ধরবে, আর সে যতগুলো ধনরত্ন পেয়েছে সেগুলো সবার মধ্যে ভাগ করে নেবে। সেই গাড়িতে থাকা পুলিশের আবারও জ্ঞান ফিরে আসে, আর সে সবকিছু শুনে ফেলার কারণে সে তাদের কাছে নিজের জন্য একটি ভাগ চায়। আর তবে তারা তাকে এই ভাগ দিতে প্রস্তুত ছিল না, তাই তো তারা আবারও সবাই মিলে তাকে মেরে অজ্ঞান করে দেয়। আর এরপর তারা ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। এক ভদ্রলোক তাদের সামনে আসলে তারা তাদেরকে জিজ্ঞেস করে এখানে মাঙ্গামণি আছে কিনা। তবে লোকটি এই কথার কোনো সোজা উত্তর দেয় না, আর সে বরং তাদেরকে নিয়ে ভেতরে বসায় এবং তাদেরকে সেখানে কফি খেতে বলে এবং তার স্ত্রীকে ডেকে আনে এবং তার সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেয়। এই লোকটির একটি ছোট মেয়েও ছিল, যাকে কিরণ তার নিজের কাছে ডেকে আনে
এবং মাঙ্গামণির ফটো দেখে তাকে জিজ্ঞেস করে এই লোককে সে চেনে কিনা। মেয়েটি ছবি দেখা মাত্রই তাকে চিনে ফেলে, কিন্তু তখনই তার মা সে তাকে চোখের ইশারা করলে সে বলে সে তাকে দেখেনি। এই ব্যাপারটা কিরণ ঠিক ধরে ফেলে। ঠিক তখনই গোজা এসে সেই মহিলার গলা চিপে ধরে, আর তারা বলে যতক্ষণ পর্যন্ত মাঙ্গামণির কথা না বলবে তারা ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবে না। আর এরপরেই পুরো দল তাদের ঘরের মধ্যে বসে থাকে, আর তারা সবাই বসে বসে তাস খেলছিল। কিরণ লক্ষ্য করে কামিনী এক নজরে দরজার দিকে তাকিয়ে আছে। তার মনে হয় কামিনী পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। কিরণ শঙ্করকে বলে ঘরের দরজা বন্ধ করে দিতে। দরজা বন্ধ করে ঘরে এসে বসতে জোরে জোরে ধাক্কা দেওয়ার আওয়াজ শোনা যায়। শঙ্কর গিয়ে দরজা খুলে দেখতে পায় বাইরে কেউ নেই। সে আবারও দরজাটি বন্ধ করে এসে বসে। আবারও সেই দরজাটিতে শব্দ হতে থাকে, আর এবারেও বাইরে কাউকে দেখতে পায় না। তৃতীয়বার দরজা খুলে দেখতে পায় সেই পুলিশ অফিসার বাইরে দাঁড়িয়ে আছে। সে শঙ্করকে বলে কিছু চোর তাকে মারধর করে তাকে গাড়িতে আটকে রেখেছে, আর তার সাহায্যের প্রয়োজন। অর্থাৎ ওই পুলিশ শঙ্করকে চিনতে পারে না এবং ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সেই চোরগুলোকে দেখতে পায় যারা কিনা তাকে আটকে রেখেছিল, আর তাদেরকে দেখে সে বেশ রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। সে লাঠি ঘুরিয়ে তাদেরকে হুমকি ধামকি দিতে থাকে, আর ঠিক তখনই তার পাশে থাকা কলসটি তার মাথায় পড়ে সে আবার অজ্ঞান হয়ে যায়। শঙ্কর তখন আবারও তাকে গাড়িতে রেখে আসছে, আর রেখে এসে বসতে সে আবার সেই দরজায় শব্দ শুনতে পায়। শঙ্কর ভাবে আবার হয়তো সে পুলিশটি চলে এসেছে। দরজা খুলেই দেখতে পায় বাইরে কেউ নেই, আর পুলিশ গাড়িতেই তখনও পর্যন্ত অজ্ঞান হয়ে আছে। এইসব ঘটনা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। অন্যদিকে বাড়ির ভেতরে সেই বাচ্চাটি না দেখে কার কাছে কি কার্ড আছে সেখানে বসে বসে বলে ফেলে, আর কে কোন তাস দিতে যাচ্ছে তাও সেটা জানতো। আর এই সঙ্গে সে এটাও জানতো এখানে কে জিতবে। আর এই সব কিছু শুনে তারা সেখানে অবাক হয়ে যায়। কিরণ জিজ্ঞেস করে এই সব কিছু সে কি করে জানে, তার কি তাস খেলার প্রতি আগ্রহ আছে কিনা। মেয়েটি বলে কারণ সে কিরণকে সেখানে মারতে যাচ্ছে। এই বলে সে বাচ্চাটি তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর দেখা যায় এই বাচ্চা মেয়েটি আসলে মানুষ না, সে ভূত ছিল। এই বাড়িতে থাকা সেই মানুষটিও আসলে ভূত ছিল। এই ভূতেরা মিলে তাদের উপরে আক্রমণ করতে যায়। তখনই তারা কোনো মতনে সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই কিরণ লক্ষ্য করে যে তার হাত ধরে দৌড়াচ্ছে সে তার স্ত্রী নয়, বরং সে কামিনী। অর্থাৎ সে ভুলবশত তার বউয়ের হাত না ধরে কামিনীর হাত ধরে দৌড়াচ্ছে। সে আশেপাশে খুঁজলেও তার বউকে সে খুঁজে পায় না, ফলে সে পড়ে যায় বিপাকে। আর তার মধ্যে এতটুকু সাহস ছিল না আবারও ওই বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রী শ্বেতাকে নিয়ে আসবে। আর তাই তো সে বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে। তখনই কামিনী রাস্তায় উঠে একটি গাড়িকে হাত দেখিয়ে লিফট চায়, কিন্তু কিরণও ভয় পেয়ে তার বউকে সেখানে রেখে সেই গাড়িতে উঠে পড়ে। আর গাড়ির ড্রাইভার মনে করে তারা হয়তোবা লাভার্স এবং তারা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে তার একটি ভূতের বাড়ি থেকে পালাচ্ছে। আর ড্রাইভার এখানে তাদের কথা বিশ্বাস করতে চায় না। আর গাড়িতে যেতে যেতে কিরণ হঠাৎ রাস্তার পাশে একই চেহারায় দুটি মানুষকে দেখতে পায়। কিরণ ছাড়া এই দুটি মানুষকে কেউ দেখতে পায় না। আর সে এটাও দেখতে পায় ওই দুজন লোক এই গাড়ির ভেতরেই বসে আছে, আর যেটা দেখে সে ভীষণ চমকে যায়। আর তখন গাড়ির ড্রাইভার বলে এইসব কিরণের হ্যালুসিনেশন, আর এমন কিছুই হচ্ছে না বাস্তবে। আর এমন সময় আমরা ড্রাইভারের পাশে বসা একটি তান্ত্রিককে দেখতে পাই। এই লোকটিও কামিনী এবং মাঙ্গামণিকে খুঁজে বেড়াচ্ছিল। আর কামিনী তাকে দেখে গাড়ি থেকে লাফিয়ে পড়ে এবং সেখান থেকে চলে যায়। সেই লোকটি বলে সে কামিনীকে খুঁজে বের করবেই। আর এই সবকিছুই দেখে কিরণ বেশ ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা শঙ্করকে নগ্ন অবস্থায় দৌড়াতে দেখতে পাই, কেননা তার কাপড় ওই বাড়ির ভূতের লোকেরা খুলে রেখে দিয়েছে। সে দৌড়াতে দৌড়াতে একটি বাড়িতে এসে পৌঁছায়, আর সেখানে এসে সে প্রথমেই কাপড় পরে নেয়। এরপর সে বাড়ির লোকজনকে খুঁজতে থাকে। প্রথমে সে কিছুক্ষণ কাউকে পায় না। এরপর সে এক বুড়িকে দেখতে পায়। চশমা পড়া বৃদ্ধা নিজের মনেই কিছু একটা বলছিল এবং অনাবরত হাসছিল। এরপর শঙ্কর সেই বৃদ্ধার চশমা খুলতেই দেখতে পায় তার চোখের কৌটো খালি। এই দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই সেই বৃদ্ধাটি তার হাতের মধ্যে কামড়ে দেয়। ফলে আমরা বুঝতে পারি এই বৃদ্ধাও মৃত একজন ভূত। সে কোনো মতো সেই বৃদ্ধাকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে কালী এবং গোজাও দৌড়ে পালাচ্ছিল। সেই মুহূর্তে কালী হালকা হওয়ার জন্য ঝোপের সামনে এসে দাঁড়ায়। তখনই ঝোপের ভেতর থেকে কালীকে কিছু একটা জিনিস টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর কালী সেই ঝোপ থেকে বের হয়ে আসে, আর সে বলে কেউ একজন তাকে ভেতরে সুড়সুড়ি দিচ্ছিল। একটু পরেও গোজাকে ভেতরে টেনে নিয়ে যাওয়া হয়। গোজা যখন সেখান থেকে বেরিয়ে আসে, বড় দানব টাইপের লোক সেখান থেকে বেরিয়ে আসে এবং তাদেরকেও সেখান থেকে তাড়া করতে শুরু করে। তারা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে একটি স্কুলের সামনে এসে পৌঁছায়, আর ভিতরে পড়াশোনার শব্দ হচ্ছিল। তারা দরজার সামনে গিয়ে শিক্ষিকাকে সেখানে গিয়ে ডাকতে থাকে। তাদের কথা কেউ শোনে না, যেন তাদেরকে তারা কেউ দেখতেই পাচ্ছে না।
বরং সেই শিক্ষিকা তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর যা দেখে তারা দুজন কিছুটা অবাক হয়। এদিকে কিরণ ওই তান্ত্রিক ও ড্রাইভার একটি বাড়ির সামনে এসে পৌঁছায়। তান্ত্রিক কিরণকে বলে দরজায় ধাক্কা দিতে। কিরণ দরজায় হাত দেওয়া মাত্র সেই দরজাটি একাই খুলে যায়। তখন কিছু শব্দ হলে ওই ড্রাইভার সেখানে চেক করতে যায়। আর কেউ একজন তার মাথায় বাড়ি দিয়ে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। ওখানে কি হচ্ছে তান্ত্রিক দেখতে গেলে তান্ত্রিকের মাথায় বাড়ি মেরেও তাকে অজ্ঞান করে ফেলে। এবার ভয় করেও কিরণ সেখানে যায় চেক করতে। সেখানে গিয়ে সে দেখতে পায় ওখানে আর কেউ নয়, তার স্ত্রী শ্বেতা রয়েছে। আর সেই মূলত এই দুজনকে বাড়ি মেরে সেখানেই অজ্ঞান করে ফেলেছে। আর তারা দুজনে একসঙ্গে ওই গাড়িতে করে কোথাও একটা রওনা দেয়। আর সেই গাড়িতে পুলিশও ছিল। ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। সে এখানে কিরণকে গাড়ি থামাতে বলে, তবে কিরণ সেখানে গাড়ি থামাতে চায় না। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঠিক তখনই তাদের গাড়ির সামনে কেউ একজন চলে আসে। অন্যদিকে কালী বলে ওই শিক্ষক তাদেরকে অপমান করার চেষ্টা করছে তাদের মুখের উপর দরজা বন্ধ করে। তাই তো সে গজাকে বলে লাথি দিয়ে সেই দরজা খুলতে। আর গজা লাথি মারতে যাবে এমন সময় নিচে কিছু শব্দ শুনতে পায় এবং দেখতে পায় কিরণ এবং শ্বেতা সেখানেই চলে এসেছে। আর তারা দুজন দৌড়ে নিচে নেমে আসছে। ঠিক তখনই তারা লক্ষ্য করে তাদের ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আর তারা এখন কি করবে সেই নিয়ে তারা কথা বলছিল। ঠিক তখনই সেখানে একজন লোক আসে। তার সঙ্গে তার বউ এবং একটি ছোট্ট বাচ্চা ছিল। লোকটি তাদেরকে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। তখন ওই লোকটিকে তারা ভিতরে থাকা সে শিক্ষিকা এবং বাচ্চাদের কথা বলে। আর যা শুনে ওই লোকটি বলে এটা কখনোই সম্ভব নয়। সে এখানে তাদেরকে একটি বাইরে থাকা বোর্ড দেখায়। আর সেই বোর্ডের মধ্যে লেখা ছিল এই স্কুলের শিক্ষিকারা এবং ছাত্ররা 1964 সালেই মারা গিয়েছে। অর্থাৎ কালীরা যাদেরকে দেখেছে তারা ভূত ছাড়া আর কোনো কিছুই না। লোকটি তাদেরকে বলে যেহেতু সেখানে বৃষ্টি আসছে তারা চাইলে তার বাড়িতে আশ্রয় নিতে পারে। আর তার কথা শুনে তারা রাজি হয়ে যায় এবং ওই লোকটির সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর সেখানে পৌঁছানোর পর লোকটির বউ সেখানে গিয়ে আজব ধরনের আচরণ করতে শুরু করে। সে তাদেরকে দেখে দাঁত দিয়ে দাঁত কাটছিল। আর এটা দেখে লোকটি তাকে পাত্তাই দিচ্ছিল না, বরং তাকে কিছু একটা খেতে দেয়। আর খাবার পেয়ে সেই মহিলাটি অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। সে লোকটি তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথা থেকে এসেছে এবং এখানে কেন এসেছে। এরপর কিরণ সেই লোকটিকে বলে তারা চেন্নাই থেকে এসেছে মাঙ্গামণি নামে একজন লোকের খোঁজের উদ্দেশ্যে। কিরণ তাকে সেই গুপ্তধনের কথা বলে যার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল। আর লোকটি এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় এবং বলে ওই সকল ধনরত্ন তার সঙ্গে ঘটে যাওয়া সেই লোকদের সম্পর্কে আলোচনা করা ঠিক নয়, এতে তাদের জীবনের ঝুঁকি আসতে পারে। আর লোকটি যখন এ সকল কথা বলায় ব্যস্ত ছিল তখন আমরা কালীকে দেখতে পাই, যে কিনা তার স্ত্রীকে এভাবে খেতে দেখে তার পেটেও খিদা লাগে। তার স্ত্রীর কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে করে তার স্ত্রী অনেকটা রেগে যায় আর তখনই তার স্বামীর মাথায় দা দিয়ে কপ মারে। এরপরে সে কালীকে মারারও চেষ্টা করে, তবে গজা তাকে চর মেরে সেখানে অজ্ঞান করে ফেলে। আর তারা ভয় পেয়ে সেখান থেকে সবাই মিলে পালাতে যায়। তারা ওই লোকটাকেও তাদের সঙ্গে নেয় তাকে চিকিৎসার জন্য এবং তাদের ছোট বাচ্চাকেও তাদের সঙ্গেই রেখে দেয়। কিরণ ওই লোকটিকে জিজ্ঞেস করে তাদের গ্রামের সবার কি হয়েছে, তার বউ কেন এত অদ্ভুত ব্যবহার করছে। ওই লোকটি বলে তাদের গ্রামে একজন অদ্ভুত ধরনের ক্ষুধার্ত ভূত রয়েছে। আর যারা খাবার পর ঠিকমতো হাত ধয় না ওই ভূতটি তাদেরকে ধরে ফেলে। আর কিছুদিন আগে তার বউকে সেই ভূতটি ধরেছিল। এই কথা শুনে কালী তার কথায় একদম বিশ্বাস করে না এবং একটি বিরিয়ানির প্যাকেট বের করে তারা খেতে থাকে। আর ঠিক তখনই তার সামনে একটি আত্মা চলে আসে। আর যা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়াতে শুরু করে। তাদের পেছনে একজন লোক দৌড়াতে শুরু করে যে কিনা একজন চোর ছিল। তার পেছন পেছন গ্রামের পুলিশও আসছে। আর তারা পুলিশকে দেখে সেখানেই লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেই পুলিশটি ও চোরটিকে তাদের সামনেই মেরে ফেলে। আর যা দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। এমন সময় শ্বেতার কোলে সেই বাচ্চাটিও কান্না করতে শুরু করে। আর যা শুনে কিরণ খুব ভয় পেয়ে যায়। সে বাচ্চার কান্না থামাতে ওই রাবারের নিপলটি তার মুখে দিয়ে দেয়, যেটা কিনা গ্রামে ঢোকার সময় ওই পাগলটি তার হাতে দিয়েছিল। এরই মধ্যে আমরা দেখতে পাই ওই শয়তানি আত্মাটি এসে কালীর হাত চাটতে শুরু করে। যেহেতু সে এখনো পর্যন্ত হাত ধোয়নি, সবাই এইসব নিয়ে খুব ব্যস্ত ছিল। হঠাৎ করে শ্বেতা লক্ষ্য করে তার কোলের বাচ্চাটি উধাও হয়ে গিয়েছে। আর ঠিক তখনই গজা বলে ওই বাচ্চার বাবাকেও তারা খুঁজে পাচ্ছে না। তবে তারা এই গ্রামের আসার পর যা কিছু দেখেছিল আর তাতে তারা এতটাই ভয় পেয়ে যায়, এখন আর ওই বাচ্চাকে ও তার বাবাকে খোঁজার মতো সময় তাদের হাতে একদম ছিল না। বরং তারা তখনই গ্রাম থেকে নিজেদের যান বাঁচাতে সেখান থেকে ছুটতে শুরু করে। আর তারা দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে কিনা কামিনী দাঁড়িয়েছিল। আর কামিনী তখন তাদের সামনের দিকে আঙ্গুল দিয়ে দেখায়। আর তারা সামনের দিকে তাকিয়ে একদম অবাক হয়ে যায়, কেননা সেখানে একটি নীরব গ্রাম্য মেলা ছিল, যেখানে কিনা ওই মেলার মধ্যে কোনো লোকই ছিল না। আর এই মেলাটিকে আমরা সিনেমার প্রথমেই দেখতে পাই।
এখন সেখানে একটি ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ছিল। আর যখনই এই ছোট বাচ্চাটি তাদের দিকে ফিরে তাকায় তখনই তারা বুঝতে পায় এটা আসলে মানুষ নয়, আর সেও একটি ভূত ছিল। আর যা দেখে কিরণ সেখান থেকে ভয়ে দৌড়াতে শুরু করে। আর সে দৌড়াতে দৌড়াতে একটি কবরস্থানে এসে পৌঁছায়। আর এখানে এসে সেই লোকটি এবং তার স্ত্রীর ফটো দেখতে পায় যেখানে তারা আশ্রয় নিয়েছিল। অর্থাৎ এই গ্রামের প্রত্যেকে আসলে ভূত ছিল, যারা কিনা অনেকদিন আগেই মারা গিয়েছে। আর সেখান থেকে সে আবার ভূতকে দেখে দৌড়াতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে আবার সেই মেলায় এসে পৌঁছায়। সেই মেলার মধ্যে তার সঙ্গী সাথীরা ছিল। কিরণ তাদেরকে বলে এই গ্রামের ভূতেরা তাদেরকে চারদিক থেকে আটকে ফেলেছে, আর তারা যেখানে দৌড়ে পালানোর চেষ্টা করছে তারা ঘুরে ফিরে সেই মেলার মধ্যে এসে হাজির হচ্ছে। তখন শ্বেতা বলে তাদের মধ্যে একজনই শঙ্কর এই গ্রাম থেকে পালিয়ে গিয়েছে, আর এর মানে নিশ্চয়ই এই গ্রাম থেকে বের হওয়ার পথ রয়েছে। তবে এই ভুল ধারণা ভাঙিয়ে দেয় কামিনী। কামিনী জানায় শঙ্কর এই গ্রাম থেকে পালাতে পারেনি, বরং তাকে এক আত্মা তাকে ধরে নিয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত সে এবং শঙ্কর একসঙ্গেই ছিল। তারা দুজনই একসঙ্গে গ্রাম থেকে পালানোর অনেক চেষ্টা করেছিল। এক সময় তাদের সামনে একটি সুন্দরী মহিলা এসে হাজির হয়। সেই মহিলাটি তাদেরকে জিজ্ঞেস করে সে দেখতে সুন্দর কিনা। কামিনী তার কথার কোনো জবাব দেয় না, আর শঙ্কর তার কথার জবাব দেয়। আর তখনই ওই মহিলাটি ভূতের রূপ ধারণ করে আর শঙ্করকে ধরে কোথাও একটা নিয়ে যায়। কামিনীর সঙ্গে কি হয়েছিল শ্বেতাও সেটা বলে দিতে পারছিল। আর যা দেখে কিরণ সহ সকলেই অবাক হয়ে যায়। কিরণ শ্বেতার উপর সন্দেহ করে এত কিছু শ্বেতা কি করে জানে। তখন শ্বেতা জানায় সে মাদাম্মাকে নিয়ে একটি বই পড়েছে, আর মাদাম্মা হলো সেই আত্মা যে কিনা শঙ্করকে ধরে নিয়ে গিয়েছে। সে ওই বইতে পড়েছিল মাদাম্মার প্রশ্নের সঠিক উত্তর না দিলে অথবা তাকে দ্বিধায় ফেলে দিলে মাদাম্মার হাত থেকে মুক্তি পাওয়া যায়। আর শ্বেতার মতে একমাত্র মাদাম্মাই আছে কিনা তাদেরকে ওই গুপ্তধন পেতে সাহায্য করবে। আর তারা যদি মাদাম্মাকে প্রশ্ন করে হয়তো মাদাম্মা বলে দিবে ওই গুপ্তধন কোথায় আছে। এই মুহূর্তে কিরণ আর শ্বেতা বাদে মাদাম্মার কাছে কেউ যেতে চাইছিল না। আর তারা এখন গুপ্তধন চাইছিল না, বরং তাদের জীবন বাঁচিয়ে এখান থেকে যেতে চাইছিল। কিন্তু কিরণ আর শ্বেতা তাদেরকে জোর করতে থাকে যাতে করে তারা সবাই মিলে মাদাম্মার মুখোমুখি হয়। ঠিক তখনই মাদাম্মা তাদের সামনে এসে হাজির হয়। আর মাদাম্মাকে দেখে শ্বেতা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর মাদাম্মা তাদেরকে জিজ্ঞেস করে সে সুন্দর কিনা। আর কালী উল্টোপাল্টা জবাব দিয়ে তাকে দমিয়ে রাখে। আর তারা ভাবে তারা হয়তোবা এইভাবে মাদাম্মার হাত থেকে বেঁচে যাবে, তবে এমনটি ঠিক হয় না। আর মাদাম্মা সবাইকে একসঙ্গে গায়েব করে দেয়। আর এতে করে তারা মারা যায় না, বরং তারা পৌঁছে যায় মাদাম্মার বাড়িতে, যেখানে আগে থেকেই শঙ্কর ছিল। অর্থাৎ মাদাম্মা কাউকেই মারে না, বরং সবাইকে তুলে তার বাড়িতে নিয়ে আসছে। এখানে মাদাম্মা তাদের সামনে এসে দাঁড়ায়, তাদেরকে একটি গল্প বলতে শুরু করে। আর তাদেরকে এটাও বলে এই গল্পের সে কোথায় মিথ্যা কথা বলেছে এটা বলতে পারলে তাদেরকে ছেড়ে দেবে। মাদাম্মা জানায় 1960 সালে তার বোন ও তার চাচাকে নিয়ে সেখানে থাকতো। সে প্রতিদিন তার বোনকে জিজ্ঞাসা করত সে দেখতে সুন্দর কিনা। তার বোন তাকে কখনোই সঠিক জবাব দিত না। তাদের দুই বোনের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, তবে তাদের দুই বোনের আচরণ তার চাচার একদম পছন্দ ছিল না। সে তাদেরকে দিয়ে সব কাজ করাতো এবং নিজেই সবসময় নেশায় মগ্ন থাকতো। তবে মাদাম্মা সেলাইয়ের কাজ করত। এ থেকে তার যা কামাই হতো তার আঙ্কেল এবং গ্রামের পুলিশ সবকিছুই নিয়ে যেত। আর এই গ্রামের পুলিশটি সেই পুলিশটি ছিল যাকে আমরা কিছুক্ষণ আগে ওই চোরটিকে মেরে ফেলতে দেখেছি। ওই গ্রামের পুলিশটি রোজ মাদাম্মার কাছে আসতো এবং তার কাছ থেকে জোর করে টাকা নিয়ে যেত। যেহেতু মাদাম্মা ও তার বোনকে রক্ষা করার মতো কেউই ছিল না, তাই এই লোভী পুলিশের কাছে ছিল তারা একদম অসহায়। এখন তাদের বাড়ির পাশে একটি কুয়ো খোঁড়া হচ্ছিল, যেখানে মাদাম্মার বোন কাজ করছিল। হঠাৎ করে কুয়োর দড়িতে টান পড়ে। দুই বোন মিলে অনেক কষ্টে সেই দড়িটি থামায়। আর নিচে নামা সেই মিস্ত্রিটি উপরে এসে বলে হঠাৎ করে এই কুয়োটি অনেক গভীর হয়ে গিয়েছে, তবে কিছুক্ষণ আগে এটা স্বাভাবিক ছিল। লোকটি এটাও বলে সে এর আগে কখনো এরকম গভীর কুয়ো দেখিনি। আর ওই কুয়োর গভীরতা মাপার জন্য সে একটি হেরোকিন দড়ি বেঁধে কুয়োর মধ্যে নামিয়ে দেয়। আর এই হেরোকিনকে নিচে নামতে দেখে তারা তিনজনে অনেকটা অবাক হয়ে যায়। আর যখন তারা এটিকে উপরে তোলে তখন তারা দেখতে পায় সেই হেরোকিনের বদলে একটি মাটির হাঁড়ি উপরে উঠে এসেছে। আর সেই হাঁড়িটি খুললে তারা দেখতে পায় হাঁড়ি ভর্তি সোনাদানা ছিল। আর যা দেখে তাদের মনে অনেক লোভ জেগে ওঠে। আর তারা এটাও ভাবার চেষ্টা করে না আসলে নিচে কি রয়েছে, কেই বা তাদেরকে এত সোনাদানা দিচ্ছে। আর তাদের মাথায় এটাও আসে যে আরও বেশি হেরোকিন নিচে দিলে অনেক বেশি সোনাদানা আসবে। আর এই জন্য মাদাম্মার কাছে ওই লোকটি আরও হেরোকিন চায়। তবে মাদাম্মা জানায় তাদের বাড়িতে একটি মাত্র হেরোকিন ছিল, আর যেটা তারা অলরেডি নিচে নামিয়ে দিয়েছে।
আর এই কারণে ওই লোকটি তখনই বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। আর ওই মুহূর্তে সেই সোনাদানা ভরা হাঁড়িটি ওই দুই বোনের মধ্যেই ছিল। আর তারা সেই হাঁড়ি খুললে দেখতে পায় একটি কাপড়ের মধ্যে লেখা রয়েছে যে নিচে আরো কিছু পাঠাতে। এখন তারা কৌতূহলবশত নিচে একটি মুরগি পাঠায়। এরপরে তারা যখন ওই দড়ি ধরে উপরে তোলে তখন তারা দেখতে পায় ওই মুরগির পরিবর্তে একটি বড় হাঁড়ি উপরে উঠে এসেছে, আর যেখানেও কিনা সোনা ভর্তি ছিল। আর এই ঘটনায় তারা বেশ অবাক হয়ে যায়। আর ওই মুহূর্তে সেই মিস্ত্রি অনেকগুলো হ্যারিকেন নিয়ে সেখানে চলে আসে। আর তখন ওই দুই বোন সে বড় হাঁড়িটি সেখানে লুকিয়ে ফেলে। তারা মিস্ত্রিকে ওই কাপড়ে লেখার বিষয়েও কোনো কিছুই জানায় না। আর সে অনেক হ্যারিকেনগুলি একসঙ্গে বেঁধে নিচে নামিয়ে দেয়। তবে নিচে থাকা সেই প্রাণী এবার আর ওই হ্যারিকেনগুলো গ্রহণ করে না। সে ওই হ্যারিকেনগুলোকে ভেঙে উপরে পাঠিয়ে দেয়। আর যা দেখে ওই মিস্ত্রি অনেকটা অবাক হয়ে যায়। আর সে এবার জানতে চেয়েছিল নিচে কি রয়েছে। আর এই জন্য সে নিজেই কুয়োর ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর নিচে নামানোর পর যখন তারা উপরে তোলে তখন সে হাঁড়ি ভর্তি সোনা আসে। এরপরে মাদাম্মারা বুঝতে পারে ওই মিস্ত্রি আর বেঁচে নেই। সেই হাঁড়ির মধ্যে আবার তারা একটি লেটার পায়। সেখানে লেখা ছিল এরকম আরো জিনিস পাঠাতে, অর্থাৎ আরো মানুষ পাঠাতে। আর তারা দুই বোনই বুঝতে পারে এই কুয়োটি আসলে মানুষ খেকো। আর তাই তো তারা দুই বোন মিলে তার চাচাকে কুয়োর ভেতরে ঢোকানোর সিদ্ধান্ত নেয়। আর এতে করে তারা সকল সমস্যা থেকে মুক্তি পায়, একসঙ্গে অনেক আরো সোনাদানা পায়। তবে এত সোনা পাওয়া সত্ত্বেও তাদের মন ভরে না, আর তাদের লোভ দিন দিন বাড়তেই থাকে। এর পরের দিনে মাদাম্মা ওই পুলিশকে ডেকে এনে বলে তার মৃতদেহের প্রয়োজন, আর এর বিনিময়ে সে অনেকগুলো তাকে সোনাদানা দেবে। আর এই পুলিশটিও খুব লোভী হওয়ার কারণে সে খুব একটা ভাবে না, বরং ওই সোনার বদলে সে মাদাম্মাকে একের পর এক লাশ নিয়ে এসে দেয়। একদিন সে আর কোনো লাশ জোগাড় করতে না পেরে সে ওই চোরকে মেরে ফেলে এবং তার লাশ এনে মাদাম্মাকে দেয়। আর এই চোরটিকেই মারার দৃশ্য তারা সকলেই দেখেছিল। এইবার সেই পুলিশ অফিসার মাদাম্মার কাছে জানতে চায় সে লাশ দিয়ে কি করছে। আর মাদাম্মা তার কথার কোনো উত্তর দেয় না। ওই পুলিশের মনে মনে সন্দেহ জাগে। একদিন রাতে মাদাম্মা ও তার বোন ঘুমিয়েছিল। মাদাম্মার বোন তাদের ঘরে কাউকে একটা দেখতে পায়। মাদাম্মার বোন তাকে ডেকে তোলে। পরে তারা দেখতে পায় সেই পুলিশ অফিসারটি তাদের বাড়িতে এসেছে। আর তারা দুজন মাদাম্মার কাছে জমিয়ে রাখা সেই সোনাগুলো দেখে ফেলে। এটা দেখে সে পুলিশ অফিসার অনেকটা রেগে যায় এবং এটাও বলে তারা এতগুলো সোনা লুকিয়ে রেখে তাদের অল্পটুকু সোনা দেয়। সে এখানে তাদের কাছে জানতে চায় এই সোনাগুলো তারা কোথা থেকে পেল। তবে মাদাম্মারা তাকে এই ব্যাপারে কোনো কিছুই বলতে চায় না। তখনই হঠাৎ করে এক অদ্ভুত দেখতে ভূত তাদের সামনে এসে হাজির হয়। আর এই ভূতের ব্যাপারে সে পুলিশ অফিসার সবকিছুই জানতো। আর তাই তো সে সবাইকে বলে তারা যতবার অন্যদিকে ফিরবে ততবারই এটি তাদের কাছে চলে আসবে। তাই তারা নিজেদেরকে বাঁচাতে চাইলে তাদের চোখের পলক না ফেলে যেন তার দিকে তাকিয়ে থাকে। সেই মোতাবেক তারা পিশাচের দিকে এক পলকে তাকিয়ে থাকে। ওই পুলিশের সঙ্গে থাকা কনস্টেবলটি খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে সে অন্যদিকে তাকায়। ভূতটি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। সে এটাও লিখে যায় সে যেন কখনো ক্ষুধার্ত না থাকে, না হলে তাদের বিপদ হবে। পরে মাদাম্মা পুলিশকে সবকিছুই বলতে বাধ্য হয়। সে পুলিশটি তাদেরকে বলে গ্রামে যদি একজন একজনকে মেরে তারা কুয়োতে ফেলে তাহলে গ্রামের সবাই তাদেরকে সন্দেহ করবে। আর সব থেকে ভালো পদ্ধতি হলো গ্রামের পুরো মানুষকে একসঙ্গে মেরে ওই কুয়োতে ফেলে দেওয়া। আর তাহলে তাদের আর সন্দেহ করার মতো কেউ থাকবে না, আর এই কুয়ো অত সহজে ক্ষুধার্ত হবে না। এরপর আমরা সিনেমার সে প্রথম দৃশ্যটি দেখতে পাই যেখানে মেলায় একসঙ্গে সবাইকে মেরে ফেলা হয়েছিল। আর এই কাজটি আর কেউ না বরং ওই পুলিশ অফিসারটি করেছিল। পরে সে এক এক করে সব লাশগুলোকে কুয়োর মধ্যে ফেলে দেয়, যার পরিবর্তে সেই কুয়ো থেকে অনেকগুলি সোনাদানা বেরিয়ে আসে। শর্ত অনুযায়ী এই সোনাদানার অর্ধেক ভাগ মাদাম্মা ওরা নিবে আর অর্ধেক ভাগ পুলিশ অফিসারটি নিবে। কিন্তু পুলিশ অফিসার এই পুরো সোনাগুলোই চাইছিল। আর তাই তো সে এখানে মাদাম্মা ও তার বোনকে কুয়োতে ফেলে দেয়। আর ঠিক এভাবেই মৃত্যু ঘটে মাদাম্মা ও তার বোনের। এই পুরো গল্পটি মাদাম্মার আত্মা তাদেরকে শোনাচ্ছিল। এই গল্পটি শোনার পর গজা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না। তবে কামিনী বলে পৃথিবীতে এরকম অনেক কিছু অদ্ভুত রয়েছে, আর তাই এই গল্পটি বিশ্বাস করা যায়। তবে প্রশ্ন হচ্ছে ওই পুলিশ অফিসার আর মাদাম্মার বোন কোথায়? আর তখনই দেখা যায় কামিনী ভূত হয়ে গিয়েছে আর তাকে কিনা মাদাম্মার বোন মোহিনী ধরেছে। এমন সময় ওই তান্ত্রিক এখানে চলে আসে এবং সে কামিনীকে ধরে ফেলে। এরপর কিরণকে বলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে, তাহলে তার ভিতরের মোহিনী তাদের সবাইকে এখানে মেরে ফেলবে। কামিনী তাকে বারবার বলতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কিরণ শেষ পর্যন্ত নিজের প্রাণের ভয়ে কামিনীকে জ্বালিয়ে দেয়। আর ওই সময় তান্ত্রিক মোহিনীর আত্মাকে একটি বোতলের মধ্যে ভরে ফেলে। আর পাগলের মতো দেখতে ওই বৃদ্ধ লোকটিও এখানে চলে আসে, যে কিনা গ্রামে ঢুকতেই কিরণকে তীর মেরেছিল।
আর সে কোনো ভূত ছিল না, বরং মানুষ ছিল, যে কিনা এই গ্রামে একটি শর্ট ফিল্ম তৈরি করতে এসেছিল। আর এরপর থেকে সে আর কখনো এই গ্রাম থেকে বের হতে পারেনি। তারা সকলে এইসব ব্যাপারে কথা বলছিল, ঠিক ওই মুহূর্তে ওই পিশাচ এখানে চলে আসে। ওই কুয়ো অনেকদিন ধরে ক্ষুধার্ত ছিল, আর তাই তো ওই পিশাচ বেরিয়ে এসেছে তার খাবার নিতে। এখানে মাদাম্মার গল্পের মতো চোখের ফলক না ফেলে ওই পিশাচের দিকে তাকিয়ে থাকে। কনস্টেবলের মতো ওই লোকটিও এই পিশাচটিকে দেখে সেই বৃদ্ধ লোকটি ভয় পেয়ে যায়, আর তাই তো সে নিজের নজর সরিয়ে নেয়, যার ফলে ওই পিশাচটি তাকে সেখান থেকে নিয়ে যায়। তখনই ওই পিশাচটি আস্তে আস্তে করে সংখ্যায় বাড়তে থাকে, আর যাতে করে তারা কনফিউজ হয়ে যায় এবং তার দিক থেকে নজর সরিয়ে নেয়। ঠিক এভাবেই তাদেরকে পিশাচিরা চারিদিক থেকে ঘিরে ধরেছিল। এমন সময় ওই পুলিশ এসে দরজা খুলে দেয়, যাকে কিনা তারা গাড়িতে ধরে রেখেছিল। তো সকাল হয়ে গেছিল, সেই জন্য পিশাচিরা সেখান থেকে চলে যায়, আর তারা ভাবে তারা হয়তোবা জানে বেঁচে গিয়েছে। ঠিক তখনই ওই তান্ত্রিক তাদের উপর আক্রমণ করে বসে। মূলত এই তান্ত্রিককে নেয়না পাঠিয়েছে তাদের সবাইকে মেরে ফেলার জন্য। এই কারণে সে মহিনের আত্মার বাহানায় কামিনীকে জ্বালিয়ে মেরে ফেলেছে। এখন তান্ত্রিক তাদেরকে মারার জন্য তাদের পেছনে ছুটতে থাকে। শেষ পর্যন্ত তাদেরকে গুলি করতে গিয়ে তান্ত্রিক ভুল করে নিজেকেই গুলি করে দেয়, আর সে নিজেই সেখানেই মারা যায় এবং সবাই তার হাত থেকে রক্ষা পেয়ে যায়। তারা সবাই সেখান থেকে পালিয়ে আসছিল। সেখানে সোয়াতিকে তারা দেখতে পায়, আর যে কিনা তাদেরকে ওই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার রাস্তা দেখায়। এরপরে তারা সকলে নিজের জান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসছে। এরপরে কিরণ নেনাকে তার টাকা দিতে চায়। সে নেনাকে টাকা দেওয়ার সময় তাকে একটি জার দেয়, যার মধ্যে মোহিনীর আত্মা ছিল। এখানেই খুলে যায় সব থেকে বড় রহস্য। আসলে নেনাই ছিল ওই লোভী পুলিশ অফিসার, যে কিনা ওই গ্রামের সবাইকে, মাদাম্মা ও মোহিনীকেও মেরে ফেলেছে। এরপরেই সে সেই সকল সোনা গয়না নিয়ে শহরের মধ্যে চলে আসে। সেখানে একজন প্রভাবশালী গুন্ডাতে পরিণত হয়। এই ব্যাপারটা জানতে পেরে কিরণ মোহিনীর আত্মাকে নেয়নার কাছে নিয়ে এসেছিল, আর যাতে করে সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। সে জারের ঢাকনা খুলতেই মোহিনী বের হয়ে এসে তাকে মেরে ফেলে। তবে এটা কিরণ কিভাবে জানলো? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। তবে কিরণ জেনেছিল শ্বেতার কাছ থেকে। শ্বেতাও বা কিভাবে জানলো? এই ব্যাপারে কিরণ যখন শ্বেতাকে প্রশ্ন করে, তখন শ্বেতা তার দিকে ফিরে তাকায় এবং তাকে জিজ্ঞাসা করে সে সুন্দর কিনা। এখানে আমরা বুঝতে পারি শ্বেতার মধ্যে রয়েছে মাদাম্মার আত্মা, আর যা বুঝতে পেরে কিরণের অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর এই ফানি দৃশ্যর মধ্যে দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে মাঙ্গামানিকে নিয়ে। যাকে খুঁজতে গিয়ে এত কিছু, সে আসলে কোথায়? আসলে তাকেও ওই ভূতেরা মেরে ফেলেছিল, যে কিনা মিস্ত্রি সেজে ওই মাদাম্মার ঘরে গিয়ে পৌঁছেছিল। আর এই দৃশ্যটা আমরা মুভিতেই দেখতে পাই। তো আশা করছি এই সিনেমাটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা সিনেমার গল্প নিয়ে।